হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার হাতে যদি এমন একটা পেন্সিল থাকতো যা দিয়ে আঁকা যে কোনো ছবি মুহূর্তের মধ্যেই জীবন্ত হয়ে উঠবে, তাহলে আপনি কি আঁকতেন? ঠিক এমনই এক জাদুকরী পেন্সিল খুঁজে পায় হোয়াংগাং নামের এক গরিব শিল্পী, যে কিনা দুবেলা ঠিকমতো খেতে পেত না। সে এখন চাইলেই আঁকতে পারে টাকার পাহাড়, বিলাসবহুল গাড়ি আর আলিশান বাড়ি। কিন্তু এই অকল্পনীয় ক্ষমতা কি তার ভাগ্য ফেরাতে পারবে, নাকি তাকে অন্য কোনো বিপদে ফেলবে? চলুন আজকে সেই গল্পটাই জানবো। আর আমাদের আজকের মুভির নাম কিং অফ পেইন্টিং। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় হোয়াংগাং নামের এক ছেলের সাথে, যে কিনা পেশায় একজন আর্টিস্ট। হোয়াংগাং ছেলেটা ছিল খুবই গরিব, রাস্তার পাশে বসে সে ছবি আঁকতো। কিন্তু হ্যাঁ, হোয়াংগাং কিন্তু দারুণ ছবি আঁকতো। শিল্পী হিসেবে তার হাত ছিল বেশ পাকা, কিন্তু এত ভালো ছবি এঁকেও দিনরাত খেটে খুঁটে বেচারার কপালে জুটতো শুধু দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার মতো পয়সা। একদিনের ঘটনা, লেকিয়াং নামের এক নাম করা শিল্পী এসে তার কাছে হাজির হয়। এসেই সে হোয়াংগাং এর দিকে এক গাদা টাকার বান্ডিল ছুঁড়ে মারে। আসলে এই লেকিয়াক শিল্পীটা শিল্পী হিসেবে বেশ নাম কামিয়েছে ঠিকই, কিন্তু তার আঁকা ছবিগুলো একটাও তেমন একটা পাত্তা পাচ্ছিল না। আর তাই সে চালাকিটা অন্য জায়গায় করে। সে হোয়াংগাং এর কাছ থেকে ছবি আঁকিয়ে নিত, আর তার বদলে হোয়াংগাংকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত। লেকিয়াক কিন্তু মনে মনে ঠিকই জানতো যে তার এই নাম ডাকের আসল কারণ হোয়াংগাং এর আঁকা সেই অসাধারণ ছবিগুলো। যাই হোক, হোয়াংগাং এরপর তার যা কিছু ছিল, তার মানে রং তুলি আর ক্যানভাসগুলো গুছিয়ে নিয়ে তার ছোট্ট ফ্ল্যাটের দিকে হাঁটা শুরু করে। যাওয়ার পথে সে দেখে আরো অনেক চিত্রশিল্পীরা রাস্তার ধারে বসে ছবি আঁকছে। আসলে এই শহরে ভালো শিল্পীর তেমন একটা কদর ছিল না বললেই চলে। মানুষজন জনপ্রিয়তার পেছনেই দৌড়াতো, আর লেকিয়াক ঠিক এই জিনিসটারই ফায়দা তুলছিল। হোয়াংগাং তার আঁকা কিছু ছবি নিয়ে গেল স্থানীয় এক আর্ট গ্যালারির মালিক ঝাও এর কাছে। কিন্তু ঝাও হোয়াংগাং এর ছবি কিনতে একটুও আগ্রহ দেখায় না। তার সাফ কথা, হোয়াংগাং এর আঁকা ছবি নাকি একদম ফালতু। ঝাও আবার হোয়াংগাংকে এটাও বলে যে তার আর্ট গ্যালারিতে শুধু লেকিয়াকের ছবি রাখা হয়, কারণ লেকিয়াক নাকি দুর্দান্ত ছবি আঁকে। কিন্তু মজার ব্যাপার হলো, ঝাও নিজেও এটা জানতো না যে লেকিয়াকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে ওগুলো আসলে হোয়াংগাং এরই আঁকা। লেকিয়াক শুধু নিজের নামে এই ছবিগুলো বেচে পয়সা কামাচ্ছে, কিন্তু বেচারা হোয়াংগাং সত্যিটা বলার সাহসও তার ছিল না, কারণ এই ছবি এঁকে সে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল। আর তাই সত্যি বলে দিলে যদি এরপর সে নিজের নামে ছবি বিক্রি করতে যায়, তাহলে হয়তো কেউ তার ছবি কিনবেও না। মন মারা হয়ে হোয়াংগাং সেখান থেকে বেরিয়ে আসে। পথে তার সাথে দেখা হয় দুটো বকাটে ছেলের, যারা শাওয়াং নামের এক অন্ধ মেয়েকে খুব জ্বালাতন করছিল। হোয়াংগাং মেয়েটাকে বাঁচাতে যায়, কিন্তু উল্টো ওই দুই বদমাইশ হোয়াংগাংকেই আচ্ছা মতো ধোলাই দিয়ে দেয়। শাওয়াং মেয়েটার তখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কেউ আপনজনও ছিল না। তাই হোয়াংগাং দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। সে শাওয়াংকে এটা বুঝতে দেয় না যে তার জন্য তাকে মার খেতে হয়েছে। পরের দিন হোয়াংগাং শাওয়াংকে একজোড়া সুন্দর উঁচু হিলের জুতা উপহার দেয়। শাওয়াং অনেকদিন ধরেই এমন একজোড়া হিল কিনতে চেয়েছিল, কিন্তু গরিবের সংসারে স্বাদ থাকলেও সাধ্য তো হয় না। টাকার অভাবে সে কখনোই সেটা কিনতে পারেনি। হিলগুলো পেয়ে সে যে কি খুশি হলো সেটা আর বলার মতো না। আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বেশ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্কও হয়ে যায়। হ্যাঁ, বন্ধুত্ব মানে ওই একটু একটু ভালো লাগা আর কি। এদিকে তারা দুজন যখন মন খুলে একটু গল্প করতে শুরু করেছে, এমন সময় মিংফায়ের ঘুম ভেঙে যায়। মিংফা হলো হোয়াংগাং এর রুমমেট, আর সেও হোয়াংগাং এর মতো একজন আর্টিস্ট। মিংফা আর হোয়াংগাং দুজনেই ছাদে যায় একটু খোলা হাওয়ায় মনটা হালকা করতে। আসলে তারা দুজনেই তাদের এই টানাটানির জীবন নিয়ে বেশ হতাশ ছিল। মিংফাং এর স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার, আর হোয়াংগাং চেয়েছিল একজন নামকরা শিল্পী হতে। দুজনেই সেদিন নেশার ঘরে ছাদের উপরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই মাঝরাতে একটা বিদঘুটে শব্দে হোয়াংগাং এর ঘুমটা ভেঙে যায়। সে আকাশের দিকে তাকাতেই তার চোখ তো একেবারে ছানা বড়া। এ মা, এ কি দেখছে সে? একটা অচেনা মহাকাশযান। সে আর দেরি না করে চুপি চুপি সেই মহাকাশযানটার পিছু নেয়, আর দেখে ভেতর থেকে তিনজন ভিন গ্রহের প্রাণী মানে এলিয়েন বেরিয়ে আসছে। সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে, কিন্তু চোখের পলকেই এলিয়েনগুলো হাওয়া হয়ে যায়। তবে যাওয়ার আগে হোয়াংগাং দেখে তাদের স্পেসশিপ থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে যাচ্ছে। কাছে গিয়ে সে দেখে এটা একটা পেন্সিলের মতো দেখতে জিনিস। পরের দিন সকালে যখন হোয়াংগাং এর ঘুম ভাঙে, সে পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছিল না যে এটা দিয়ে কি করবে বা কি হতে পারে। এরপর ক্যানভাসটা বগল দাবা করে সে রোজকার মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়ে। পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য হোয়াংগাং প্রথমে একটা আপেলের ছবি আঁকে, আর ছবিটা আঁকা শেষ হতে না হতেই সেই আপেলটা সত্যি সত্যি একটা ফলে পরিণত হয়ে যায়। আর নিজের চোখের সামনে এমন কিছু হতে দেখে হোয়াংগাং প্রথমে ভাবছিল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না,
এটা তো সত্যি। সে আপেলটা হাতে তুলে একটা কামড় বসায় আর দেখে এর স্বাদ একেবারে সত্যিকারই টাটকা আপেলের মতোই। এই অদ্ভুত ঘটনা দেখে সে তো রীতিমতো সে দৌড়ে চলে যায় মিংফার কাছে। মিংফাকে সে আগাগোড়া সব ঘটনা খুলে বলে, কিন্তু মিংফা তার কথার কোনো পাত্তাই দিচ্ছিল না। তখন হুয়াংগাং তার কথা প্রমাণ দিতে একটা কাগজে সোনার বারের ছবি আঁকে, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সেই সোনার বার আর আগের মতো সত্যি হয় না। আর এটা দেখে মিংফা ভাবছিল হয়তো টাকার অভাবে হুয়াংগাং নির্ঘাত পাগল হয়ে গেছে, তাই সে কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই নিচ থেকে একটা লোকের গলা ফাটানোর চিৎকার আসে। কি ব্যাপার? আসলে সেই কাগজ থেকে সোনার বারটা ঠিকই বেরিয়েছিল, কিন্তু সেটা সোজা গিয়ে পড়েছিল নিচে কোনো এক বেচারার মাথায়। ব্যাস, এবার তো মিংফাও বিশ্বাস করতে বাধ্য হয় যে এই পেন্সিলটা দিয়ে কাগজে যাই আঁকা হবে সেটাই সত্যি হয়ে যাবে। আর এবার তারা দুজনে মিলে ঠিক করে তারা এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে। মনে যত শখ আছে সব মিটিয়ে ফেলবে। পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করার জন্য হুয়াংগাং একটা সুন্দর বাড়ির ছবি আঁকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা আস্ত বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন করে। পুলিশ এসে সেই বাড়িতে ঢুকে তদন্ত করতে শুরু করে। এদিকে হুয়াংগাং আর মিনফা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। তাদের আত্মা তো খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। তাদের বারবার মনে হচ্ছিল হয়তো এবার তারা দুজনেই ফেঁসে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হুয়াংগাং পেন্সিলটার গায়ে একটা ছোট্ট বোতাম দেখতে পায়। যেই না সে বোতামটা চাপ দেয়, সঙ্গে সঙ্গে তার আঁকা ছবিটা গায়েব হয়ে যায়। আর এবার তারা দুজনেই পেন্সিলটার আসল খেলা বুঝতে পারে। এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছুই তৈরি করতে পারবে। আর তাই মিংফা ঠিক করে সে এবার একটা রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে। এতদিন সে যা যা স্বপ্ন দেখেছিল আর সে তার সবকিছুই পূরণ করবে। এরপর হুয়াংগাং 200 কোটি টাকা আঁকার চেষ্টা করে, আর তার আঁকা শেষ হওয়ার সাথে সাথেই তাদের ঘর টাকা একেবারে উপচে পড়ে। তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালার সব বকেয়া ভাড়া মিটিয়ে দেয়, কারণ বেচারারা বেশ কয়েক মাস ধরে ভাড়া দিতে পারেনি। এমনকি এরপর তারা তাদের সব প্রতিবেশীদের ভাড়াও দিয়ে দেয়। নতুন নতুন টাকা আসলে যা হয় আর কি, আগামী 100 বছরের ভাড়াও চুকিয়ে দেয়। তাদের কাছে সে যেন এক সাক্ষাৎ দেবতা হয়ে ওঠে। তারা দুজনে একটা দামি বিলাসবহুল গাড়িও তৈরি করে ফেলে। রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়া শুদ্ধ সবাই তো অবাক। টাকার জোরে দুজনেরই তখন বড় অবস্থা। তারা এবার গেল জমি কিনতে, আর সেখানেই আচমকা তাদের দেখা হয়ে গেল সেই লেকিয়াকের সাথে। হ্যাঁ, সেই লেকিয়াক যে হুয়াংগাং এর ছবিগুলো নামমাত্র দামে কিনে নিত। তাদের দুজনের ঝা চকচকে পোশাক আশাক দেখে লেকিয়াকের তো বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হচ্ছিল এরা মনে হয় বড় লোক হওয়ার ভান করছে। কিন্তু লেকিয়াক নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যখন সে দেখে তারা দুজন নগদ টাকা দিয়ে দুটো দামি ভিলা কিনে ফেলেছে। এত টাকা, তাও আবার সব ক্যাশ। এটা দেখে লেকিয়াকের তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে মনে মনে জ্বলতে লাগলো। কয়েকদিন পর হুয়াংগাং শাওইয়ংকে তার নতুন কেনা ভিলাতে নিয়ে আসে, আর এটা শাওইয়ং এর জন্য একটা বিশাল সারপ্রাইজ ছিল। পুরো ভিলার ভিতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে দাঁড়িয়েছিল। আর এখানেই আমরা মিয়াংফাকেও দেখতে পাই। সে তার নতুন বান্ধবী তিয়ানের সাথে বেশ হাসি খুশি ভাবেই ছিল। আর ঠিক তখনই সেই হাসি খুশির মুহূর্তে হুয়াংগাং সবার সামনেই শাওইয়ংকে পট করে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু শাওইয়ং তার প্রস্তাব ফিরিয়ে দেয়। হুয়াংগাং অবাক হয়ে কারণ জানতে চাইলে শাওইয়ং তাকে বলে সে এত ধন সম্পদের যোগ্য না। সে নিজেকে হুয়াংগাং এর মতো এত বড় আর ধনী ব্যক্তির পাশে থাকার উপযুক্ত বলে মনে করে না। আসলে সে ভাবতো তার মতো সাধারণ মেয়েকে এত বড় লোকের সাথে মানায়। এই কথা শুনে হুয়াংগাং আর চুপ থাকতে পারে না। সে শাওইয়ংকে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় যে এই সমস্ত ধন দৌলত, এই বিলাসবহুল জীবন, এই সবকিছু আসলে একটা জাদুর পেন্সিলের কেরামতি, যেটা একটা ভিন গ্রহের মহাকাশযান থেকে টুপ করে নিচে পড়ে গিয়েছিল। সে পেন্সিল দিয়ে যাই আঁকতো সেটাই নাকি চোখের সামনে জীবিত হয়ে ওঠে। কিন্তু শাওইয়ং তার কোনো কথাই বিশ্বাস করে না। সে ভাবছিল এ আবার কেমন গাঁজাখুরে গল্প। তখন হুয়াংগাং বলে, আচ্ছা, আমি যদি তোমার চোখের দৃষ্টি ফিরে দিতে পারি তাহলে কি বিশ্বাস করবে? আর তার এই কনফিডেন্সের কথা শুনে এবার শাওইয়ং একটু একটু রাজি হয়। পরের দিন হুয়াংগাং অনেক যত্ন করে শাওইয়ং এর চোখের ছবি আঁকার চেষ্টা করে। সে খুব সুন্দর দুটো চোখ আঁকে, কিন্তু সেগুলো শাওইয়ং এর চোখে ফিট না হয়ে বাইরে চলে আসে। এরপর সে বুদ্ধি খাটিয়ে শুধু শাওইয়ং এর একটা পুরো ছবি আঁকলো, আর সেই ছবির ভেতরেই চোখ এঁকে দিল। টানা 5 ঘন্টা ধরে সে এক মনে শুধু ছবিটাই আঁকলো। কিছুক্ষণ পর আমরা দেখলাম শাওইয়ং হঠাৎ করেই সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। সবাই তো ভয়ে চিন্তায় অস্থির, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে আসে। আর এবার তার চোখের দৃষ্টিও ফিরে এসেছে। সে সবকিছু দেখতে পাচ্ছে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই কিছুদিন পর থেকে শহরে সব আজব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ধরুন, সিনেমা শুটিং চলাকালীন এক নামকরা অভিনেত্রীর চোখের মণি হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর
এরপর থেকেই সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। আবার খবর পাওয়া যায় একটা বিশাল বিলাসবহুল ভিলা হঠাৎ করেই এক জায়গা থেকে উধাও হয়ে গেছে, আর সেটা ছিল সেই একই ভিলা যেটা হুয়াংগাং এঁকেছিল। এমনকি এক লোকের দামি গাড়ি চলতে চলতেই হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, আর সেটাও ছিল অবিকল মিংফার গাড়ির মতোই। আর পুলিশ ক্যাপ্টেন ঝাংনান এই সমস্ত ভুতুরে রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউজ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তদন্ত করতে শুরু করলেন। তার কাছে আরো একটা খবর আসে, একটা ব্যাংক থেকে নাকি হঠাৎ করে 200 কোটি টাকা গায়েব হয়ে গেছে। এইসব কাণ্ড কারখানা সম্পর্কে না জেনেই আমাদের মিংফা আর হুয়াংগাং তাদের নতুন পাওয়া জীবন নিয়েই ব্যস্ত ছিল। তারা দুজনেই তাদের নতুন জীবনে এখন অনেক খুশি, যদিও লেকিয়াক এই ব্যাপারগুলো কিছুতেই হজম করতে পারছিল না। হুয়াংগাং যে কিনা একটা রাস্তার সামান্য গরিব শিল্পী, সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল, তার মাথায় এটা কিছুতেই ঢুকছিল না। তাই সে সোজা পুলিশ ক্যাপ্টেন ঝাংনানকে ফোন করে দেয় আর বলে যে ওই ব্যাংক থেকে 200 কোটি টাকা হুয়াংগাং ছাড়া আর কেউ সরায়নি, সেই আসল চোর। ক্যাপ্টেন ঝাংনান তদন্ত করে হুয়াংগাং এর দুটো বিরাট ভিলার খোঁজ পায়, আর তাদের কাছ থেকে যত টাকা পাওয়া গেল ঠিক তত টাকাই ব্যাংক থেকে চুরি গিয়েছিল। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এই কাজ নির্ঘাত হুয়াংগাং এরই। তাই তিনি আর দেরি না করে হুয়াংগাং আর মিংফাকে গ্রেফতার করলেন। এদিকে পুলিশ স্টেশনে আনার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি তাদের দুজনকেই ব্যাংক থেকে 200 কোটি টাকা গায়েব করার জন্য আচ্ছা মতো জেরা করলেন, কিন্তু তারা দুজনেই সাফ অস্বীকার করলো যে তারা ব্যাংক থেকে কোনো টাকা চুরি করেনি। তখন ঝাংনাং তাদেরকে জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা এত টাকা পেলে কোথায়? এর উত্তরে তারা দুজনেই বলল যে তাদের কাছে এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যার সাহায্যে তারা যাই ভাবে সেটাই নাকি বাস্তবে চোখের সামনে হাজির হয়ে যায়। তিনি তাদের কোনো কথাই বিশ্বাস করলেন না, কিন্তু তারপর হুয়াংগাং ঘরের ভেতরেই একটা জলজান্ত ফেরারি গাড়ি এঁকে হাজির করে, আর এটা দেখে এবার ঝাংনানেরও চোখ কপালে ওঠার মতো অবস্থা। তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে তাদের দুজনের কাছেই সত্যি হয়তো এমন কোনো আজব ক্ষমতা আছে, কিন্তু যেহেতু তাদের দুজনের বিরুদ্ধে 200 কোটি টাকা চুরির অভিযোগ ছিল আর ঝাংনানের কাছেও এর কোনো সলিড প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে, তাই তাকে এক প্রকার বাধ্য হয়েই তাদের দুজনকে ছেড়ে দিতে হয়। অবশ্য পুলিশ তাদের উপরে কড়া নজর রাখতে শুরু করে, আর তারপরই তারা খবর পায় যে একটা গাড়ির শোরুম থেকে একটা ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে, আর সেটা ছিল হুবহু সেই একই ফেরারি গাড়ি যেটা হুয়াংগাং তাদের চোখের সামনে এনেছিল। বাড়িতে পৌঁছানোর পর হুয়াংগাংও খবরের কাগজে আর টিভিতে সবকিছু জানতে পারে, কি করে হঠাৎ করে ব্যাংক থেকে 200 কোটি টাকা ভ্যানিশ হয়ে গেছে, কি করে একটা ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে। এই সব খবর দেখে হুয়াংগাং এর মাথায় যেন বাজ পড়ে। সে এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে ওই পেন্সিলটা দিয়ে আসলে নতুন কিছু তৈরি করা যায় না, বরং ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রগুলোকেই টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে। যেমন সেই ব্যাংকের ভেতরে 200 কোটি টাকা ছিল, হুয়াংগাং যেই মুহূর্তে 200 কোটি টাকা আঁকলো সেই টাকা ব্যাংক থেকে সোজা টেলিপোর্ট হয়ে তাদের কাছে চলে এসেছে। তার মানে এই পেন্সিলের কাজ আসলে জিনিসপত্র এদিক ওদিক করা, নতুন কিছু বানানো না। এর কিছুদিন পর শিয়া নামের এক সুন্দরী মহিলা তার বাড়িতে এসে হাজির হয়। আসলে এই শিয়া ছিল হুয়াংগাং এর পুরনো প্রেমিকা, যে একসময় হুয়াংগাংকে ছেড়ে টাকার লোভে লেকিয়াকের সাথে ভেগে গিয়েছিল। কিন্তু লেকিয়াক লোকটা ভালো ছিল না, সে শিয়াকে খুব মারধর করত। সেই কারণেই সে আবারও হুয়াংগাং এর কাছে ফিরে এসেছে। সে হুয়াংগাং এর কাছে তার অতীতের সব ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইতে লাগলো। তার এত দুঃখ দেখে হুয়াংগাং অবশেষে শাওয়াং এর কাছ থেকে অনুমতি নিয়ে শিয়াকে সেই রাতে তাদের সাথে একটু লাল পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়। নেশার ঘোরে মনের দুঃখে হুয়াংগাং শিয়াকে সেই জাদুর পেন্সিলের ব্যাপারে সবকিছু সত্যি সত্যি বলে দেয়, কিন্তু সে টেরও পাচ্ছিল না যে তার এই সব কথা লেকিয়াক শুনে ফেলছিল, কারণ লেকিয়াক চালাকি করে শিয়ার পোশাকের ভিতরে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরের দিন সকালেই ক্যাপ্টেন ঝাংনান তার দলবল নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হয়। হুয়াংগাং আর মিংফা তাদের নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই সবকিছু জেনে ফেলবে। আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয় তাহলে তারা পৃথিবীর সব থেকে বড় অপরাধী হিসেবে ধরা পড়বে আর জেল খাটতে হবে। অবশেষে তারা দুজনেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে তারা পেন্সিলটা পুলিশের হাতে তুলে দেবে। ঝাংনাং তাদের কথা দেয় যে যদি তারা পেন্সিলটা তাকে দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। হুয়াংগাং তার সিন্দুক খোলে, যার ভেতরে সে খুব যত্ন করে পেন্সিলটা রেখে দিয়েছিল, কিন্তু যেই না সে সিন্দুকটা খোলে দেখে পেন্সিলটা ভেতর থেকে গায়েব। আসলে শিয়া রাতের বেলাতেই চুপি চুপি এসে পেন্সিলটা চুরি করে লেকিয়াককে দিয়ে দিয়েছিল। আহারে, বিশ্বাস করে কি ভুলটাই না করলো হুয়াংগাং। ওদিকে লেকিয়াক সেই জাদুর পেন্সিলটা পেয়ে তো খুশিতেই আত্মহারা। সে প্রথমে
বিশ্বের সব থেকে বড় একটা আর্ট এক্সিবিশনের ছবি আঁকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একটা ইলাহি ব্যাপার, বিশাল প্রদর্শনী তৈরি হয়ে গেল। আর এখানেই থেমে নেই, সে এরপর একটা বিশাল রাজপ্রাসাদের ছবি আঁকে। দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারী রাজপ্রাসাদও দাঁড়িয়ে যায়, কিন্তু সে এতেও শান্ত হয় না। এরপর সে আঁকে বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডকে, আর দেখতে না দেখতেই সেই সুন্দরীও এসে তার সামনেই হাজির। কিন্তু লেকিয়াক যেই না তাকে বলল যে সে তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চায়, আর যায় কোথায়, মেয়েটা দিল তার গালে কষে 2-3টা চড়। মনে হচ্ছে লেকিয়াকের পেন্সিলটা পাওয়ার পর প্রথমে নিজের চেহারাটা একটু ভালো করে এঁকে নেওয়া উচিত ছিল। কি বলেন বন্ধুরা? কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর ঝাংনান তার পুলিশ বাহিনী নিয়ে সেখানেও পৌঁছে যায়। তিনি লেকিয়াককে ভালো কথায় পেন্সিলটা দিয়ে দিতে বলেন, কিন্তু লেকিয়াক তখনও ক্ষমতার গরমে পুরোই অন্ধ। সে পেন্সিল দিতে সরাসরি মানা করে দেয়। তারপর লেকিয়াক তাদের একটা ছবি দেখায়, আর সেই ছবিটা ছিল সেই একই ভিনগ্রহের মহাকাশযানের, যেটা তাদের শহরের উপর দিয়ে অনেকদিন আগে উড়ে গিয়েছিল। আর সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হলো যেন আকাশ থেকে সেই ভিনগ্রহের মহাকাশযানটা তাদের দিকেই নেমে আসছে। ওদিকে আবার সেই মহাকাশযানের ভেতরে থাকা 3জন এলিয়েন এতক্ষণে জেনে গিয়েছে যে তাদের সেই মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে। আর এখানেই আমরা আসলে জানতে পারি ওই পেন্সিলের আসল কাজ মহাকাশের আবর্জনা পরিষ্কার করা। যদি মহাকাশে তাদের মহাকাশযানের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে, তারা পেন্সিলের সাহায্যে সেটা ছবি এঁকে সেটাকে চোখের সামনে থেকে নিমেষেই সরিয়ে দেয়। মানে এক কথায় ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা ক্লিনার টুল ছাড়া আর কিছুই না। যাই হোক, লেকিয়াক সেই মহাকাশযানটা পৃথিবীতে এঁকে হাজির করে, আর দেখতে না দেখতেই মহাকাশযানটা টেলিপোর্ট হয়ে সোজা তাদের উপরেই এসে পড়ে। এবার স্পেসশিপ থেকে সেই 3জন এলিয়েন বেরিয়ে আসে, আর একজন এলিয়েন বেরিয়ে এসেই হুয়াংগাংকে খপ করে ধরে ফেলে, কারণ তার ধারণা ছিল পেন্সিলটা হুয়াংগাং এর কাছেই আছে। কিন্তু হুয়াংগাং তখন ভয়ে ভয়ে এলিয়েনকে জানায় যে পেন্সিলটা আসলে লেকিয়াকের কাছে। কিন্তু ততক্ষণে লেকিয়াক 1899 সালের দুনিয়ার সব থেকে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্কের ছবি এঁকে ফেলেছে, আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভেতরেই বসে আছে। কিন্তু এলিয়েনটা মোটেও কাঁচা খেলোয়াড় ছিল না। তারা আক্রমণ করার আগেই লেকিয়াককে ট্যাঙ্ক থেকে টেনে বের করে আনে, আর তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এলিয়েনটা দেখে লেকিয়াকের হাতে থাকা পেন্সিলটা কেটে সুচালো করা হয়েছে। ঠিক তখনই হুয়াংগাং সাহস করে এগিয়ে এসে এলিয়েনটাকে জানায় যে আসলে সেই পেন্সিলটাকে শার্পনার দিয়ে কেটেছিল, যাতে সে আরো নিখুঁতভাবে আর আরামে যে কোনো কিছু ছবি আঁকতে পারে। আসলে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হুয়াংগাং এর সরলতা সততা দেখে এলিয়েনটা তাকে ক্ষমা করে দেয়, আর সে হুয়াংগাংকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে। এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলো এক্ষুনি তাদের নিজেদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে, না হলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর সেই এলিয়েনটা জাদুর পেন্সিলটা দিয়ে এতক্ষণ ধরে আঁকা সব জিনিস, বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি মিস ওয়ার্ল্ডকেও তার আসল জায়গায় ফিরিয়ে দেয়। এরপর এলিয়েনদের এটাও মনে পড়ে যে তারা তাড়াহুড়োয় ভুল করে নিজেদের মহাকাশযানটাকেও মহাকাশেই পাঠিয়ে দিয়েছে, তাই তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উধাও হয়ে যায়। আর আমরা তখন দেখি লেকিয়াকের গায়ে দামি পোশাকও হাওয়া হয়ে গেছে। সে একেবারে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তার পোশাকও ওই পেন্সিল দিয়েই এঁকেছিল। ঝাংনাং তখন লেকিয়াককে দড়ি দিয়ে বেঁধে গ্রেফতার করে, কারণ পেন্সিলের আসল সত্যি জানার পরেও সে এত সব কাণ্ড কারখানা করেছে। এমনকি মিস ওয়ার্ল্ডকেও নিজের স্বার্থে এনে হাজির করেছিল। এটা তো অন্যায়। সবকিছু আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথে শাওয়াং এর চোখের দৃষ্টিও আবার চলে গেছে। সে আবার অন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে এতে মোটেও কষ্ট পায়নি। সে তার নিজের জীবনেই খুব খুশি ছিল। সে এখনো হুয়াংগাংকে ঠিক আগের মতো করেই ভালোবাসে, আর সে সবসময় তার পাশে থাকবে বলেও জানায়। শিয়াও হুয়াংগাং এর কাছে এসে তার ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চায়। সে বলে ওই লুকানো ক্যামেরার ব্যাপারে সে সত্যিই কিছু জানতো না। লেকিয়াক তাকে ঠকিয়েছে। হুয়াংগাং উদার মনে তাকে আবারও ক্ষমা করে দেয়। আচ্ছা বন্ধুরা, হুয়াংগাং এর জায়গায় আপনারা থাকলে কি করতেন? শিয়াকে কি ক্ষমা করা যায়? যাই হোক, গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, হুয়াংগাং কি সত্যি সবকিছু হারিয়ে ফেলেছে? সে তার ধন সম্পদ, বিলাসবহুল জীবন হারিয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে যা পেয়েছে তা হয়তো মনের শান্তি। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনের আসল সুখ কোনো জাদুর পেন্সিল বা রাতারাতি পাওয়া ধন সম্পদের মধ্যে লুকিয়ে থাকে না। আসল সুখ লুকিয়ে থাকে ভালোবাসায়, সৎ পরিশ্রমে আর নিজের কাজের মাধ্যমে পাওয়া তৃপ্তিতে। একবার ভাবুন, শাওয়াং এর দৃষ্টিশক্তি চলে গেলেও তার ভালোবাসা এক বিন্দুও কমেনি, কারণ সে হুয়াংগাংকে তার টাকার জন্য না, বরং তার মনটাকেই ভালোবেসেছিল। শেষ পর্যন্ত হুয়াংগাং বুঝতে পারে তার জীবনের সব থেকে বড় শিল্পী সে নিজেই, আর তার সেরা সৃষ্টি হলো এই সরল, সৎ আর ভালোবাসায় ভরা জীবন, যে জীবনে কোনো জাদুর প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন
চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন লিটু মিয়া ভাই। তিনি বলেছিলেন, আমি দেখছি রাত 1টার সময় গোপালগঞ্জ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ লিটু ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।